প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই দোয়া করি। আমরা অফলাইনে ক্লাস হলে আমাদের খুবই ভালো হতো, সেই সুযোগটি এখনো পর্যন্ত আমরা আপাতত অনলাইনে বহুদিন ধরে ক্লাস চালিয়ে যাব। গত একটি ক্লাস হয়েছে ফেসবুক লাইভে, হয়তো কিছু সমস্যা ছিল, জুমে যারা জয়েন করেছিলেন তারা নিশ্চয়ই ভালো মতো শুনতে পেরেছ। অল্প সংখ্যক কিছু ছাত্র ছিল। এই মুহূর্তে জিহান নাম করে, জিহান সাহেব, তুমি লাইনে থাকো। তো আমরা প্রথম দিকে আলোচনা ছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। প্রথম অধ্যায়ে আমরা কি দেখেছিলাম সপ্তম শ্রেণীর ক্ষেত্রে? এখানে যে অধ্যায়গুলির নাম প্রথম দিন আমরা সেটা জেনেছি। খেয়াল করেছ যে আমাদের 6টি অধ্যায় রয়েছে: কৃষি এবং আমাদের সংস্কৃতি, কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ, কৃষি ও জলবায়ু, কৃষিজ উৎপাদন এবং বনায়ন। তো প্রথম অধ্যায়ে দেখো যে পাঠগুলি আছে, যেহেতু কিছু প্রাথমিক আলোচনা হয়েছে বা অফলাইন ক্লাসও হয়েছিল, খেয়াল করছো যে পরিবার গঠনে কৃষি, সমাজ গঠনে কৃষি, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। এরপরে বলছে 4 নম্বর কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতু চক্র, কৃষিজ উৎপাদন এবং কৃষিজ উৎপাদনের বৈচিত্র্যতা, উদ্যান ফসলের বৈচিত্র্যতা, কৃষিতে প্রাণীজ উৎপাদনের বৈচিত্র্যতা। তো আমি বেসিক এখানে কিছু কথা বলে আজকে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। সর্বশেষ পাঠটি রয়েছে আরো কিছু প্রাণীজ উৎপাদনের বৈচিত্র্য এবং 8 নম্বরে রয়েছে বাংলাদেশের কৃষি এবং সংস্কৃতি। তো এই নিয়ে যেহেতু অনেকগুলো ক্লাস আমরা 2-3টে করে ফেলছি, অফলাইনেও করা হয়েছে। এখানে দেখো মূল কথা যে আমি তোদের কৃষির সংজ্ঞা কি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা? সহজ কথা হচ্ছে ফসল উৎপাদন, এই রিলেটেড যত কার্যক্রম। ফসলে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। কি বললাম? ফসল উৎপাদন। এই ফসল উৎপাদন করতে গিয়ে অল অ্যাক্টিভিটিস, সমস্ত কার্যক্রম। আমি যদি শিক্ষা বলি তাহলে যে শিক্ষা গ্রহণ করে ফসল উৎপাদন বিষয়ে আমি বিস্তারিত ধারণা, জ্ঞান অর্জন, অধ্যয়ন, উদ্ভাবনা ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করতে পারি। তাহলে সেই শিক্ষার বিষয়টা আবার অন্য অর্থে শিক্ষার জ্ঞান আবার অনেক মিনিং রয়েছে। এখানে কৃষি বিষয়ক ধ্যান ধারণা, এই সম্পর্ক ধ্যান ধারণা এবং বাস্তবিক, সেটা একেবারে প্র্যাকটিক্যাল নলেজ, এটা থাকা দরকার। আর কৃষি বিজ্ঞান যদি বলি তাহলে এটা একেবারে সম্পূর্ণ একটি ফলিত জীববিজ্ঞান, অ্যাপ্লাইড বায়োলজি, যেখানে বিজ্ঞানের অনেকগুলো শাখার সমন্বয়ে এই ফসল উৎপাদন, বৃহত্তর অর্থে ফসল হচ্ছে এই, আমরা যেমন ইংরেজিতে ক্রপ, কিন্তু আমরা এই ব্রড টার্মে ক্রপ বলতে শুধু প্লান্ট বুঝি তা নয়। এমন কোন জৈবিক উপাদান বা একক যেখানে বিনিয়োগের ফলে আমি কি করতে পারবো, সেখান থেকে একটি আউটপুট বা রিটার্ন পাবো, আমার কোনো চাহিদা পরিপূরণ হবে, এই অর্থে বলা হয়। আবার এই ব্রড টার্মে ছোট ক্লাস অবশ্যইভাবে বলা হয় না ক্রপ, আর ইন পিওর সেন্সে ক্রপ প্লান্ট, উদ্ভিদ, বিভিন্ন ক্যাটাগরির উদ্ভিদ, যেটা আমার কি করবে, এর উৎপাদন, তার উন্নয়ন, তার সংগ্রহ, সংরক্ষণ, তার পরিচর্যা, বাজারজাতকরণ সহ সকল প্রকার যে কার্যক্রম ক্রপ প্লান্ট। এবার এই ক্রপ প্লান্টের অনেকগুলো ভাগ রয়েছে। তার আগে আমি কৃষির উপবিভাগগুলো একটু বলে নিই। কৃষির উপবিভাগকে প্রথম অবস্থায় যদি বলি তাহলে ফসল, উদ্ভিদ একটা ভাগ, গৃহপালিত পশু একটা ভাগ, গৃহপালিত পাখি একটা ভাগ, মৎস্য, মাংস, আমরা ইংরেজিতে অ্যাকুয়াকালচার যে শব্দটা তোমরা জানো, মৎস্য কথাটা ব্যবহার করা হয়। মৎস্যের সঙ্গে অন্যান্য যে জলজ প্রাণী, বিশেষ করে চিংড়ি, বাংলাদেশের একটি অন্যতম এই বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটি সেক্টর। এই চিংড়ি বিশেষ করে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে, দক্ষিণ অঞ্চলের ক্ষেত্রে চিংড়ি বা কাঁকড়া এই ধরনের এখন উৎপাদন হচ্ছে। বাইরের দেশে আমরা রপ্তানি করে অনেক টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে এই মাংস সম্পর্কে অ্যাকুয়াকালচার ইংরেজিতে বলি, অ্যাকুয়া শব্দের অর্থ ওয়াটার, তাহলে এটা একটা সেক্টর। আর বলা হচ্ছে বনায়ন। তাহলে এই উপবিভাগগুলো আগে প্রধানত আমার ধারণা। তাহলে কি বললাম? ফসল, উদ্ভিদ, গৃহপালিত পশু, গৃহপালিত প্রাণী, এটা একসঙ্গে আবার প্রাণী সম্পদ বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে মৎস্য সম্পর্কিত বা জলজ যে কোনো প্রাণী, যেটা আমরা চাষের মধ্য দিয়ে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি, অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই। এরপরে বলছি বনায়ন।
তাহলে এই এতগুলো উপবিভাগ কনক্লুড করা হচ্ছে। প্রথমটা আছে ফসল উদ্ভিদ। এই ফসল উদ্ভিদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ভালো করে খেয়াল করে অনেকভাবে ভাগ করা যাবে। সেই ফসল উদ্ভিদ আমি একটু লিখি যে প্রধানতম ফসলের যদি আমি ভাগ করি, একটি অন্যতম শ্রেণী বিভাগ হচ্ছে, এটাকে বলি হচ্ছে কৃষিতাত্ত্বিক ফসল। কৃষিতাত্ত্বিক ফসল, যেটা বইতে এখন মাঠ ফসল আকারে তোমরা লেখা পাবে, মাঠ ফসল আকারে। 2 নম্বর আমরা বলি উদ্যানতাত্ত্বিক ফসল। ভালো করে জানো কৃষিতাত্ত্বিক ফসল, আমি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। ইংরেজিতে বলে অ্যাগ্রোনমিক, বা আবার ব্যবহার করি ফিল্ড ক্রপস, মাঠ ফসল। সবই কিন্তু উদ্যানটাও মাঠে হবে, যেটা মাঠ ফসল কৃষিতাত্ত্বিক সেটাও মাঠে হবে, কিন্তু মাঠের ধরন বা ক্যাটাগরি ভিন্ন। কৃষিতাত্ত্বিক ফসলগুলি যে কোনো ধরনের জমি, উঁচু নিচু মাঝারি উঁচু বা মাঝারি উঁচু যাই বলি না কেন, এরকম জমির প্যাটার্নে কৃষিতাত্ত্বিক ফসলগুলো আমরা হয়। উদাহরণ কি, আমাদের প্রধান খাদ্য শস্য যেটাকে আমরা বলি সিরিয়াল ক্রপস, ইংরেজিতে CEREAL, সিরিয়াল, আবার নট সিরিয়াল, ক্রমিক নম্বরে সিরিয়াল না, কিন্তু CEREAL, অর্থাৎ যেখান থেকে আমাদের প্রধান খাদ্য প্রধান শর্করা চাহিদা পূরণ করে থাকি। উদাহরণ কি, ধান, গম, ভুট্টা, জব বা বার্লি, কাউন, চীনা, বাজরা, জোয়ার। এখান থেকে প্রধান উৎসকে আমাদের খাদ্যের কি পূরণ করবে? শর্করা জাতীয় খাদ্য পদার্থ। তাহলে এটা একটি অন্যতম মাঠ ফসল, এবং সারা ওয়ার্ল্ডের যে প্রধান খাদ্য বেশিরভাগ দেশে এই সিরিয়াল ক্রপস থেকে আমরা পূরণ করে থাকি। তাহলে এটা গেল একটা মাঠ ফসল অন্যতম। এরপর আমরা ক্যাটাগরি যদি ভাগ করতে থাকি, ডাল জাতীয় ফসল, সকল প্রকার ডাল, মুগ, মাসকলাই, খেসারি, মটর, এইভাবে ছোলা বা বুট, এই ধরনের। তো এটা ডাল জাতীয়, অনেক ডাল জাতীয় ফসল আছে, তার আবার ক্যাটাগরি আছে। কিছুটা আবার গুল্ম, বেশিরভাগই গুল্ম টাইপের, বেশিরভাগই কিছু আছে বিরুল, আবার কিছু আছে যে বৃক্ষের ভিতরে ফসল না বলে আমরা অন্য বনজ বৃক্ষ এই একই পরিবারের রয়েছে, কিন্তু গুল্ম বা বিরুলের মধ্যে রয়েছে। যেমন আমি যদি ধরি যে মুগ কলাই, মাস কলাই বা খেসারি, মটর, এই যে নামগুলো, যত প্রকার ডাল জাতীয় ফসল, যত প্রকার তেল, তেল বলতে এখানে বিভিন্ন তেল যেটা আমাদের ভোজ্য তেল হিসেবে ব্যবহার করি। আবার তেল মনে করে না, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, ভোজ্য তেল, এডিবল অয়েল, সরিষা, সয়াবিন, তিল বা তিসি, কুসুম তেল, ইভেন এই যে বাদাম, বাদাম থেকেও কিন্তু তেল, বা সূর্যমুখী থেকে তেল পিউরিফাই করে সেটাও কিন্তু ভোজ্য তেল হিসেবে ব্যবহার করি, বা অন্য প্রসাধনী সামগ্রী বা বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল ইউজও রয়েছে। তাহলে এই তেল জাতীয় ফসল, সকল প্রকার তেল জাতীয় ফসল, সকল প্রকার আঁশ, তার ভিতর অন্যতম হচ্ছে বাংলাদেশের যে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ আমরা বলি, এখনো পর্যন্ত বলি, সেই সোনালী আঁশ, জুট, পাট। আর অন্যতম সারা ওয়ার্ল্ডের আর্যত ফসলের ভিতরে নাম করা হচ্ছে তুলা। তাহলে পাট এবং তুলা সারা ওয়ার্ল্ডের নাম করা। এই আমরা যত কাপড় চোপড় করি, র মেটেরিয়াল গুলো, বাংলাদেশে তুলা উৎপাদন কম, আমেরিকা, চীন এবং ভারত তুলা উৎপাদনের শীর্ষে রয়েছে। ওরা সবকিছু অনেক কিছুতে শীর্ষে, শুধু যে এই আগ্রাসনবাদীদের শীর্ষে তা কিন্তু না, বা শিল্পোন্নয়নের দিকে শীর্ষে তা কিন্তু না, কৃষিতে তারা অনেক আগে শীর্ষে রয়েছে। তাহলে এইগুলি হচ্ছে, এই যেগুলো নাম বললাম, এসব হচ্ছে আর যত প্রকার আঁশ, প্রধানত এই আরো আছে মেস্তা, কেনাপ, এই ধরনের নাম রয়েছে। তাহলে এই আখ জাতীয় ফসল, যত চিনি জাতীয় ফসল, বিশেষ করে আখ, তো এইগুলি হচ্ছে সব হচ্ছে কৃষিতাত্ত্বিক ফসল। এবার উদ্যানতাত্ত্বিক দিক, ওটা আমরা কি লিখছি ভালো করে খেয়াল করে, তোমার বইতে দেওয়া আছে, যত প্রকার ফুল, সমস্ত প্রকার ফুল, ফল, সমস্ত প্রকার ফুল, ফল, মশলা, ফুল, ফল, মশলা, আর ফুলের সঙ্গে শোভাবর্ধনকারী উদ্ভিদ যত প্রকার আছে, যত প্রকার সবজি, শাক এবং সবজি, সব হচ্ছে উদ্যানতাত্ত্বিক ফসল। এর সঙ্গে আরো কিছু স্পেশাল, যেমন অর্কিড, ক্যাকটাস বা শোভাবর্ধনের জন্য অনেক কিছু ব্যবহার করি। আমি আগের দিন কোন এক ক্লাস হয়তো বলেছি, ধরো ঘাস আমরা গবাদি পশুর খাওয়াই, এটা কিন্তু মাঠ ফসল হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই ঘাসটি যখন আমি প্লেগ্রাউন্ডে ক্রিকেট আর ফুটবল বিশেষ ব্যবস্থাপনায় লাগাবো, তখন কিন্তু ওই উদ্যানতাত্ত্বিক বা এই ফসলের দিকে চলে যাবে। আরবরিকালচারের কথা বলছিলাম, তো অনেক ঘাস বা অনেক উদ্ভিদ আমরা শোভাবর্ধনের কাজে, বা এই যে বিভিন্ন ধরনের নগরে
ব্যবহার করা হয় সেগুলো তখন উদ্যানতাত্ত্বিক ফসলের মধ্যে ইনক্লুড হবে। এনিওয়ে, তাহলে এই যে উদ্যানতাত্ত্বিক অর্থাৎ উদ্যান কেন আর কৃষিতাত্ত্বিক পার্থক্য কি? দুটোই মাঠে হচ্ছে। সকল প্রকার উদ্যানতাত্ত্বিক ফসল উঁচু জমিতে হবে বা মাঝারি উঁচু, যেখানে পানি বাঁধবে না, জলাবদ্ধতা সহ্য করবে না। আরেকটি বিশেষ পার্থক্য হচ্ছে প্রত্যেকটা গাছে বা একক বা গুচ্ছভাবে বা এককভাবে আলাদা আলাদা যত্ন নিতে হয় এবং বলা হয় বিশেষ পরিচর্যা, বেড়াযুক্ত স্থান। আর মাঠ ফসলের ক্ষেত্রে বিশাল মাঠ, অনেক যেহেতু প্রধান খাদ্যশস্য, ওই ধরনের আলাদা বেড়া দেওয়া বা অন্য পরিচর্যা আলাদা আলাদাভাবে। কারণ আমি যদি উদাহরণ বলি, প্রত্যেকটা গাছের ধান গাছের গোড়ায় গিয়ে আমি পানি দেবো, সার দেবো, তা দেওয়া হয় না। কিন্তু প্রত্যেকটা নারকেল বাগানে কি হয় বা আমি আম বাগানে যদি যাই, তাহলে গাছের গোড়ায় আলাদা আলাদা সেচ বা অন্যান্য পরিচর্যা, সার দেওয়া সব এটা গ্রহণ করতে হয়। শাকসবজি ক্ষেত্রগুলো লাইন বরাবর প্রত্যেকটা গাছ আলাদাভাবে দেখানো দরকার হয়, লাইন বরাবর দেখা দরকার হয়। এরকম কিছু পার্থক্য করা যাবে। আর আমাদের উৎপাদনের চাহিদার দিক দিয়ে কিছু পার্থক্য রয়েছে। আমাদের প্রধান যে খাদ্য উপাদানগুলি প্রধান এবং বেশি পরিমাণে যেটা দরকার হয় তা কিন্তু মাঠ ফসল থেকে প্রত্যেকটা দরকার। আবার উদ্যানতাত্ত্বিক ফসল থেকে যে আমার যে 6টি খাদ্য উপাদান, এই 6টি খাদ্য উপাদান এই সকল কম্বিনেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু পূরণ করি। প্রথম কথা এটি। আরেকটি কথা হচ্ছে, আমি যে খাবারই খাই না কেন, যে খাবারই আমি গ্রহণ করি না কেন, কিন্তু 6টি পুষ্টি উপাদান প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু আছে। এই 6টি কম বা বেশি পরিমাণে, আনুপাতিক কম বেশি হবে। কিন্তু আমি ভাতকে সরকারের জন্য খাদ্য কেন বলছি? তার কারণ এখানে সরকারের বেশি পরিমাণে পাওয়া যাবে, কিন্তু ওখানে ফ্যাট রয়েছে, ওখানে প্রোটিন রয়েছে, ওখানে ভিটামিনগুলো রয়েছে, ওখানে খনিজ পদার্থ রয়েছে। আবার এই যে উদ্যানতাত্ত্বিক ফসল শাকসবজির কথা বলছি, এখানে প্রধানত খনিজ পদার্থ ও ভিটামিনগুলো আমরা পাবো প্রধান উৎস। ডাল, আমিষ জাতীয় খাদ্য পাওয়া যায়। আর প্রাণীজের ভিতরে যে প্রাণীজ উৎস থেকে যে খাদ্য গ্রহণ করি, কিছু আমিষ রয়েছে, সাথে চর্বি, স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কথা বলা হয়। তাহলে সেই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অন্যান্য যেগুলো আমার ক্ষতি করে, সেগুলো প্রাণী উৎস থেকে গ্রহণ করি। আর উদ্ভিদ উৎস থেকেও আমি ফ্যাট পাচ্ছি, তেল থেকে। তাহলে এইভাবে খাদ্য উপাদানগুলো বন্টন রয়েছে, কিন্তু সকল খাদ্য আমার চাহিদা পূরণ করার ক্ষেত্রে, পুষ্টি চাহিদা পূরণ করার ক্ষেত্রে সবগুলো আমার দরকার। এর সঙ্গে আমার যে অন্যান্য উপবিভাগগুলো বললাম, গৃহপালিত পশু, গৃহপালিত পাখি এবং মাছ বা চিংড়ি, মাছ বা চিংড়ি নিয়ে কিছু কথা বলতে হবে। তাহলে সব মিলিয়ে যে বৈচিত্র্যতা, এই উৎপাদন তোমার বইতে যেটা আছে, দেখো বাংলাদেশের ঋতুচক্র, কৃষিজ উৎপাদনের বৈচিত্র্যতা, উদ্যান ফসলের বৈচিত্র্যতা, কৃষিজ প্রাণীজ উৎপাদনের বৈচিত্র্য এটা কাভার করে। অর্থাৎ এইকে ইংরেজিতে বলি ডাইভার্সিফিকেশন অফ ক্রপস। যেহেতু আমি একটি চাহিদা পূরণ করার জন্যই তো আমার জীবন ব্যবস্থা না, আমার দৈহিক যে ডিমান্ড বা আমার যে অন্যান্য যেসব চাহিদা, অর্থনৈতিক চাহিদার সঙ্গে ডিমান্ডগুলো রয়েছে, আমার যে 5টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বইতে সুন্দর করে লেখা আছে, এইগুলোকে সব পূরণ করার জন্য এই ক্রপ কাল্টিভেশন, ফসল উৎপাদনের বৈচিত্র্যপূর্ণ অবস্থা আমার দরকার। ঠিক ওইভাবেই আমাকে মাঠের ব্যবস্থাপনা রাখতে হবে। তাহলে সেই জন্য ঋতুর সঙ্গে মিল করে ঋতুচক্র আমরা 3টে মৌসুম, রবি, প্রথম আমি রবি দিয়ে লিখলাম, আসলে খরিফ যদি বাংলাদেশের কন্টেক্সটে ধরি তাহলে খরিফ আগে, এরপরে খরিফ 2, খরিফের 2 ভাগ, তারপরে রবি 1, 2, 3, এভাবে ভাগ করা যেতে পারে। খরিফকে 2 ভাগ করে খরিফ পাঠ করি। গ্রীষ্মর প্রারম্ভ থেকে শুরু করে বর্ষার প্রারম্ভ পর্যন্ত খরিফ, বর্ষার শুরু থেকে শুরু করে শীতের প্রারম্ভ পর্যন্ত, অর্থাৎ মাসের দিকে যদি বাংলা মাসের দিকে আমি খেয়াল করি, তাহলে খেয়াল করব, আমি যদি বাংলা মাসের দিকে খেয়াল করি, তাহলে খেয়াল করে যে চৈত্র, ফাল্গুন চৈত্র মাস থেকে শুরু করে, অর্থাৎ মধ্য ফাল্গুন থেকে বলা হয়, এর বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত আছে এই খরিফ পানের মৌসুম চলতে থাকে। ওদিকে জ্যৈষ্ঠ শেষে বা আষাঢ় থেকে শুরু করে এবং ভাদ্র মাস পর্যন্ত এই খরিফ চলতে থাকে, বৃষ্টি যে পর্যন্ত আছে। এরপরে রবি মৌসুম, অর্থাৎ প্রায় 6 মাস মতো খরিফ আর 6 মাস মতো রবি, এইভাবে ক্যাটাগরি। তাহলে এই যে ঋতুচক্র অনুযায়ী বিভিন্ন ফসল কোন মৌসুমে হয়, কোনটা রবিতে হবে, খরিফ পানে হবে, এবং মাটির প্রকৃতি অনুযায়ী, ফসলের চাহিদা অনুযায়ী, জমির প্রকৃতি অনুযায়ী আমাকে একটা ক্রপ ক্যালেন্ডার দরকার হয় বা ক্রপ রোটেশন ফলো করতে হয়। একটি ফসলে অনেকগুলো কথা আছে এখানে, ক্রপ ক্যালেন্ডার, ফসলপঞ্জি, ফসল পর্যায়, তারপরে শস্য চাষের নিবিড়তা, একই জমিতে একই বছরে কতগুলো ফসল আমি চাষ করতে পারি, এই সব ধরা হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে শস্য চাষের নিবিড়তা 200, মানে দুটো, কমপক্ষে দুটো করে হয়, বাড়ছে আর কি দিন দিন। কোনো কোনো জমিতে 3টো ফসলে হয়। এভাবে ক্রপিং ইন্টেন্সিটিও করা হয়, কোথাও কোথাও 1টি ফসল, কোথাও 2 ফসল, কোথাও ওই 3টি ফসল করা হচ্ছে, এভাবে বের করা হয়। তাহলে এই যে বিভিন্ন ফসল আমি সময় বেঁধে, ঋতু বেঁধে এবং জমির প্রকৃতি অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী আমাকে ঠিক করে নিতে হয়। এই হচ্ছে মূল বিষয়। আর এখানে যে বৈচিত্র্যতা কি, যে আমাকে সকল ধরনের ফসল একই জমিতে কিন্তু প্রত্যেকবার একই ফসল চাষ করা যাবে না। তাহলে কি হবে, জমির উর্বরতা হ্রাস পাবে, তার উৎপাদন ক্ষমতা হ্রাস হবে। বিজ্ঞানটা কোথায়? বিজ্ঞান হচ্ছে একই ধরনের ফসল, তার প্রজাতি, তার পুষ্টি চাহিদা কিন্তু প্রায় একই ধরনের থাকবে। অর্থাৎ মাটির যেই স্তর থেকে পানি এবং পুষ্টি উপাদান নেবে সেইগুলো নিতেই থাকবে। অর্থাৎ ওই মাটির যে উৎপাদন ক্ষমতা, উর্বরতা, সেটা হ্রাস পেতে থাকবে। এই জন্য বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করে বলছে এই আমাদের ক্রপ ডাইভার্সিফিকেশনে যেতে হবে, মাল্টিপল ক্রপিং এ যেতে হবে। এই মাল্টিপল ক্রপিং অর্থাৎ বিভিন্ন ফসলের চাষ, সেটাও অনেক ধরনের করা আছে, ক্যাটাগরি করা আছে, যেটাকে একটা বলছে রিলে ক্রপিং, একটা বলছে ইন্টার ক্রপিং, একটা বলছে মিক্স ক্রপিং। এইভাবে অনেক ভাগ করা আছে। রিলে ক্রপিং, ইন্টার ক্রপিং কি, একটা ফসলে তার ফসল উৎপাদন পর্যায়ের সাথে হিসাব করে, যে একটা ফসল শেষের দিকে চলে এসছে, সংগ্রহ করবো, তখন আরেকটি যদি ম্যাচিং করে আরেকটি ফসল ওখানে দিতে পারবো, অথবা মিক্স করে প্রথম অবস্থায় চাষ করতে পারবো। এবার নানান ভাবে ওই জমির সর্বোচ্চ ব্যবহার। কিন্তু সর্বোচ্চ ব্যবহারের সঙ্গে সঙ্গে জমির সর্বোচ্চ উৎপাদন ব্যবস্থা ঠিক রাখার জন্য সেখানে উপযুক্ত মাত্রায় জৈব সার এবং অন্যান্য সার এবং অন্যান্য যে ব্যবস্থাপনা শস্য, এটা সঠিকভাবে রাখতে হবে। এর মধ্য দিয়ে আমি যে ফসল, আমার কাঙ্ক্ষিত চাহিদা, আমি যদি খাদ্যের স্বয়ং সম্পূর্ণ বলি, আমার তো শুধু ধান উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ হলে হবে না, আমাকে তেল উৎপাদন ঠিক রাখতে হবে, আমাকে আশজাত সে আশজাত ফসল সেটাকে ঠিক মতো চাষ করতে হবে, যাতে আমি এই যে গার্মেন্টস শিল্প বাংলাদেশের বড় একটি সেক্টর, সেখানে কাঁচামাল হিসেবে সুতার জন্য আমার র মেটেরিয়াল বাংলাদেশ থেকে যায়, সেটা নিশ্চিত করতে হবে। আমার প্রাণীজ আমিষের চাহিদা যদি বলি, সেই আমার ডেইরি ফার্ম, সেই আমার ব্রয়লার লেয়ার ফার্ম, সেটাও সঠিকভাবে গড়ে তুলতে হবে। এর সঙ্গে কিন্তু কৃষি জড়িত। তাহলে এইভাবে আমি হিসাব করতে পারি। তো এই বৈশিষ্ট্যটা এখানে রয়েছে। দেখো, তোমার সার্কেল হিসেবে কৃষি একদিকে বলছে কি, নিচের থেকে যদি আগাতে থাকে, একবার উপর থেকে যদি আগায় থাকো, একদিকে বলছে ফুল ফল, ডাইনে কি আছে শাকসবজি মশলা, তারপরে বলছে তেল ও জ্বালানি, আঁশ। তাহলে ফুল ফল দেখো প্রত্যেকটা রিলেটেড, তার বাইরে কিন্তু দানা শস্য আছে, যেটা আমি বলছিলাম আমার প্রধান খাদ্য শস্য শর্করা, এটা পূরণ করবে। ফুল ফল, ফুল কি করছে, আমাদের চিত্ত বিনোদন, সামাজিক কর্মকাণ্ডে এটা ব্যবহৃত হয়। কোনো কোনো ফুল আবার পারফিউম তৈরিতে বা সেন্ট তৈরিতে এটা ব্যবহার করি, একটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে সামাজিক কর্মকাণ্ডের বাইরেও। ফল তো আমাদের নিত্য নৈমিত্তিক ডাক্তারাই খাইতে বলে, ভিটামিন এবং খনিজ পদার্থের মূল উৎসই ফল। এরপরে শাকসবজি মশলা, তুমি যতই প্রাণী উৎস থেকে খাও, কিন্তু শাকসবজি মশলা যদি গ্রহণ না করি, শরীরে নানান ধরনের উপসর্গ, রোগ ব্যাধি দেখা যাবে। আমার ভিটামিন এবং খনিজ পদার্থের অন্যতম উৎস এইগুলি। এরপরে বলছে তেল এবং জ্বালানি, আর একটা সেক্টর। এখন প্রশ্ন হতে পারে যে তেল তো ভোজ্য তেল, আমি বলছি, এবার জ্বালানি তেল, হ্যাঁ, এটাও যে মাটির নিচে যে জমা হয়েছে, পেট্রোলিয়াম অয়েল যেগুলো বলি, খনি থেকে উত্তোলন করা হয়, সেটা কিন্তু ভূপ্রকৃতি, উদ্ভিদ এবং প্রাণীর অবশিষ্টাংশ থেকে বিভিন্ন প্রক্রিয়ায়, তাপ এবং চাপে, ভূ অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে, বিভিন্ন স্তরে স্তরে ওই অঞ্চলে ভূপৃষ্ঠের তার তাপ, চাপ বা গতি প্রকৃতি, কিভাবে মাটি তৈরি হয়েছিল, সৃষ্টি কিভাবে এসে, ওই অনুযায়ী কিন্তু ওই অঞ্চলে খনিজ পদার্থগুলো আমরা পেয়ে থাকি ন্যাচারালি, কোথাও তেল, কোথাও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। সেটাও এই উদ্ভিদ বা প্রাণী এই সৃষ্টির সঙ্গে জড়িত। তো সেই বিষয়টাও এর সঙ্গে পরোক্ষভাবে রয়েছে। আর ভোজ্য তেল তো আছেই। এরপরে আঁশ বা তন্তু, যেটাকে আমি পাটের কথা বলছিলাম, তুলার কথা বলছিলাম। নির্মাণ সামগ্রী, দেখো ওই যে 5টি মৌলিক চাহিদার ভিতরে একটা সাথে একটা রিলেটেড। তুমি একটা বিল্ডিং করতে যাবা, বাঁশ, কাঠ বা ফার্নিচার, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেটা বনায়নের আমার একটা উপবিভাগ রয়েছে, বলছিলাম বনায়ন, অর্থাৎ বনজ যে গাছপালা, ফলজ, বনজ, ঔষধি, এই গাছগুলো লাগার কথা বলা হয়। তাহলে এর একটা গুরুত্ব রয়ে গেছে নির্মাণ সামগ্রী সহ। এবং ঔষধি গাছগুলো বলছি, সেটা আমার রোগ নিরাময়ের ক্ষেত্রে আবার ফার্নিচার বা জ্বালানি কাজেও ব্যবহার করা যাবে। এরপরে প্রাণী উৎস থেকে বলছে মাছ এবং মাংস। হ্যাঁ, মাছ এবং মাংস একটা জলজ অ্যাকুয়াকালচার বলছি। আর উপরিভাগে যেটা আমি গৃহপালিত পশু বা গৃহপালিত পাখি যেটা পালন করছি, এখানে আছে গরু, মহিষ, ঘোড়া। গৃহপালিত পশুর ভিতরে গরু, মহিষ, প্রধানত বাংলাদেশের আর ছাগল, ভেড়া, এই 4টে প্রধানত গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করা হয়। আর গৃহপালিত পাখির মধ্যে রয়েছে যে মুরগি, হাঁস বা এর সঙ্গে আরো কবুতর, কোয়েল বা অন্যান্য বিভিন্ন প্রাণী এখন পালন হচ্ছে।
তাই এর প্রোডাক্ট কি দুধ এবং ডিম। ডেইরি ফার্মে দুধ পাচ্ছি, আর এই লেয়ার মুরগি থেকে বা আমাদের দেশি মুরগি সহ মুরগিগুলো থেকে কি পাচ্ছে, ডিম আর মাংস তো রয়েছে। আর এর বাই প্রোডাক্ট হিসেবে অন্যতম আমাদের দেশের অন্যতম একটি উৎস এই বৈদেশিক মুদ্রা অর্জনে, সেটা হচ্ছে চামড়া। তো এইভাবে সার্কেল করা হয়েছে কৃষিজ উৎপাদনে। তাহলে বৈচিত্র্যটা নিশ্চয়ই বুঝছো। আর মাঠ ফসল, কৃষিতাত্ত্বিক ফসল বলেছি, এবং এখানে উদ্যান ফসলের সব বিভিন্ন পাঠের যেগুলো বলা আছে গ্রস আলোচনায় কিন্তু চলে এসছে। দেখো উদ্যান ফসলে বলছে ফল, সবজি, শাক, ফুল, মশলা সব বলা আছে। মশলা নিয়ে যদি একটু বলি, যে যত প্রকার মশলা আমরা তরকারি তৈরি রান্নার ক্ষেত্রে, ভেজিটেবল, এটা তো আবার মশলার অনেকগুলো ব্যবহার আছে, স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস আমরা ইংরেজিতে বলি। রান্নার আগে, রান্নার পরে ব্যবহার, রান্নার মধ্যে ব্যবহার করা হয়, এরকম ভাগ করা আছে। তা জিরা, ধনিয়া, গোলমরিচ সহ যত প্রকার, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো মশলা। আর পেঁয়াজ, রসুন আমাদের বেশি ব্যবহার করি। মরিচ যদি আমরা তরকারি এর সঙ্গে ব্যবহার করি, শুধু তরকারি জন্য রান্না করি, তখন এটা সবজি হয়ে যাবে। আর যখন অন্যান্য সবজির সঙ্গে মরিচ ব্যবহার করি, তখন এটা মশলার ভিতরে পড়বে। পেঁয়াজ, রসুনও তাই। কিভাবে আমি এটা ব্যবহার করছি, সালাদ হিসেবে যদি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আবার সবজির মধ্যে পড়বে। আবার যখন এই সবজি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ, রসুন ব্যবহার করি, তখন মশলা হিসেবে কাউন্ট করা হবে। এরকম কিছু বিষয় রয়েছে। যা হোক, তাহলে এই আছে প্রধান আমাদের দেশের প্রেক্ষাপটে এই মশলার কথা। এবং প্রত্যেকটা মশলায় এই যে বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে, আমার শরীরে রোগ নিরাময়ের ক্ষেত্রে, শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, পুষ্টি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এরপরে বলছে জ্বালানি, ভোজ্য তেল, যে কথা বললাম, অন্যান্য তেল। এরপরে প্রাণীজের ক্ষেত্রে দেখো চিংড়ি এবং মাছ এর সুবিধাও আছে, খুব সুন্দর জিনিস, চিংড়ি এবং মাছ। তারপরে মুরগি, ছাগল, এগুলো সুবিধা রয়েছে। তার বাই প্রোডাক্ট আমরা বললাম। তাহলে চিংড়ি মাছকে আমি কিছু কথা বলবো। চিংড়ি কি, আমি যদি সাইন্টিফিক্যালি দেখি, চিংড়িটা কি, কেউ বলে এটা, তোমরা বলো স্যার এটা পোকা। হ্যাঁ, এটাকে বলি আমরা আর্থ্রোপোডা পর্বের জলজ অমেরুদণ্ডী প্রাণী। আমি যদি ভালো করে বলি, আর্থ্রোপোডা পর্বের জলজ অমেরুদণ্ডী প্রাণী, যারা কি হয়, বিভিন্ন ফ্লোর দ্বারা আবৃত এবং দেহখণ্ডে বিভক্ত। আবার মাছের ক্ষেত্রে যদি বলি, মাছ এটা কি বলবো, কর্ডাটা পর্ব, যার মেরুদণ্ড যে কাটা আমরা বলি, কর্ডাটা যার মেরুদণ্ড আছে, এই কাটাটা, এর আবার অনেকগুলো ভাগ আছে, অস্টিকটিস, পান্ডিকটিস, তরুণাস্থি, অস্থি সমৃদ্ধ, এরা আমার ভাগ করা যাবে। এটা উপরে ক্লাসে রয়েছে। তাহলে মাছকে আমরা বলছি যে কর্ডাটা পর্বের এবং অস্টিকটিস, পান্ডিকটিস শ্রেণীভুক্ত কি হয়, যে যারা আয়ুর দ্বারা আবৃত, সাধারণত আয়ুর দ্বারা আবৃত এবং ফুলকার সাহায্যে শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী, যাহারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকাটা কোথায় থাকে, কানপর নিচে যে লালটা, এটা হচ্ছে ফুলকা, এর সঙ্গে শ্বাসকার্য চালায়, এটা আছে মাছের সঙ্গে। তাহলে এই কিন্তু একই এনভায়রনমেন্ট হচ্ছে, পানিতে হচ্ছে, সেইভাবে আমাকে এখানে উৎপাদন বৈশিষ্ট্যতা। তাহলে এইভাবে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে আমার চাহিদা অনুযায়ী আমাকে সবই তো করতে হবে, উৎপাদনে যেতে হবে। ফসল উদ্ভিদে যেমন যেতে হবে, পাখি উৎপাদন করতে হবে, গৃহপালিত পাখি, পশু উৎপাদন করতে হবে, ডেয়ারি ফার্ম দিতে হবে, অন্যান্য বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সেই ধরনের বিভিন্ন খামার দেওয়া যেতে পারে। এইভাবে বৈশিষ্ট্য উৎপাদন রয়েছে। সর্বশেষ পার্ট 8-এ রয়েছে কৃষি এবং আমাদের সংস্কৃতি। এত কিছু তৈরি করলাম, কৃষকরা কাজ করছে, আরো গ্রামীণ সমাজে চিত্ত বিনোদনের কিছু সংস্কৃতি বা বিনোদনের ব্যবস্থা রয়েছে। সংস্কৃতি মানে এক কথায় যদি বলি, দ্য ওয়ে অফ লাইফ। আমার খাদ্যাভ্যাস কেমন, আমার পোশাক পরিচ্ছদ কেমন, আমার বিভিন্ন অনুষ্ঠান কিভাবে করি, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বলি, সব এই আমার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির সঙ্গে রিলেটেড। এখানে ধর্ম একটা প্রভাব ফেলে, আমার এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া জল প্রভাব ফেলে এই সংস্কৃতিতে। আমার এই হাউস প্যাটার্ন কেমন, আমার ড্রেস প্যাটার্ন কেমন, চলাফেরা কেমন, ইত্যাদি এর সঙ্গে রিলেটেড। তো বাংলাদেশের কৃষি সংস্কৃতির সঙ্গে কি আদিম যুগ পেশা, আমার এখানে ধান, প্রধান খাদ্যশস্য, তার সঙ্গে অনেক কিছু। এই যে আমরা নবান্ন উৎসব আমরা করি, অর্থাৎ প্রথম মৌসুমে যখন ধানটা আসে, তখন পিঠা, পায়েস, পুলি এইগুলো আয়োজন করা হয়। এক বাড়ি থেকে আর এক বাড়িতে নেমন্তন্ন, দাওয়াত দেওয়া হয়, তারা আসে, খাদ্য গ্রহণ করে, বা এই ধরনের বিভিন্ন উৎসব কিন্তু বাঙালিতে রয়েছে। এটা কৃষকের একটি অন্যতম। তো খুব মজা করে নতুন যখন আসে, এটা আগে ছিল, এখন নাগরিক সভ্যতায় কিছুটা কম হয়েছে যদিও। এরপরে বলছে বাংলা না, অবশ্যই ইদানিং করে আমরা অনেকটা আর্টিফিশিয়ালি এই কিছুটা চলে গিয়েছি, কিন্তু এটা আগে থেকে ছিল এই বাংলা না অবশ্য। আমরা ওই দিন হয়তো একটু বেশি করে পান্তা ভাত এবং ওই ইলিশ মাছ, যারা একটু মানে টাকা পয়সা খরচ করে, শৌখিনতা, আবার ওই রকম না। পান্তা যারা খেত, কৃষকরা সকালবেলা রান্না, কিষানিতে রান্না করতে পারতো না, ওই রাতের বেলায় সেই পানিতে ভিজানো ভাত, পান্তা ভাত খেয়ে কৃষি কাজ করতো।
সেটাকে ফলো করে আমরা করার চেষ্টা করি। কিন্তু এই বাংলা নববর্ষের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর জন্য যে অনুষ্ঠানগুলো হয় বৈশাখী উৎসব সহ নানান ধরনের, এটা আমাদের গ্রাম পর্যায়ে কৃষকদের যথেষ্ট উদ্বুদ্ধ করে বিভিন্ন কার্যক্রমে। এবং মেলাও আয়োজন করা হয়, এখানে গ্রাম্য মেলার কথা বলা হচ্ছে, বৈশাখী মেলাও হয়। সেই মেলাতে কৃষি পণ্য সহ নানান ধরনের পণ্য এখানে সহজ করে পাওয়া যায়, অর্থাৎ একটা উৎস হিসেবে কাজ করে। আরেকটি বড় দিক হচ্ছে এক্সচেঞ্জ, একজন একজনের সঙ্গে বিভিন্ন ভাব বিনিময়, তার জ্ঞানের বিনিময়, তার অভিজ্ঞতার বিনিময়, পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক যে দৃঢ় সম্পর্ক, সামাজিক সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন, ভালোবাসার যে বন্ধন, এই মেলার মধ্যে দিয়ে কিন্তু তৈরি হয়। যদিও এর অনেক খারাপ দিকও রয়েছে, খারাপভাবে যদি কোনো দুষ্ট চক্র ব্যবহার করে সেটা করতে পারে, কিন্তু আমরা পজিটিভলি যেটা বাংলা কালচারে রয়েছে সেটা আমরা দেখব। তাহলে এই প্রত্যেকটা আমাদের উৎসব সংস্কৃতির সঙ্গে এই কৃষি পণ্য কিন্তু রিলেটেড। এই ধানজাত উদ্ভিদ বলে, এই পাটের পণ্য বলে, বা বিভিন্ন পোশাক আশাকের কথা বলে, অর্থাৎ বা অন্যান্য যেসব উদ্যানতাত্ত্বিক ফসলের কথা বলি, একটার সঙ্গে একটা কিন্তু আন্তঃসম্পর্কিত, কৃষির সঙ্গে এটা রিলেটেড। এইভাবে বাঙালি আবহমান কাল থেকে এই সংস্কৃতি বইয়ে আমরা চলেছি, কিন্তু এটাও কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টারটি আজকে যে আলোচনা করলাম, তোমরা যারা ফেসবুক লাইভে দেখেছো বা এখন পর্যন্ত 8-10 জন ছিলেন যারা সংযুক্ত হয়েছে, আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। পরের দিন তাহলে আমরা, আজকে যেহেতু সময় মনে হয় বেশি নাই, 12টা 10 মিনিট আছে, পরের দিন আমরা কৃষি প্রযুক্তির ডিটেল যাব। এখন যারা জুমে রয়েছে তাদের কোনো প্রশ্ন আছে কিনা এই আলোচনার মধ্য দিয়ে? যারা জুমে রয়েছে দু একজন কথা বলতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে কথা বলতে পারো। যে আলোচনা শুনে আমি তো, হ্যাঁ, তোমার কোনো কথা আছে? অর্ণব রায় চৌধুরী, অর্ণব রায়ের কোনো কথা আছে? কোনো কোয়ারিজ কোশ্চেন জানার বিষয়? অর্ণব রায় চৌধুরী, উদ্যান ফসলটা কি? ও, এটা তো কিন্তু সুন্দর করে বোঝালাম। যত প্রকার এই ফুল ফল শাকসবজি মশলা, অর্থাৎ উঁচু জমিতে হবে। এবং এর বিশেষ বৈশিষ্ট্য কি? এটি জলাবদ্ধতা তো সহ্যই করে না, বেড়াবিহীন জায়গায় ওই বিশেষ পরিচর্যা দরকার হয়। বেড়াযুক্ত, বেড়াবিহীন জায়গায় হবে না, অর্থাৎ বিশেষ পরিচর্যা, একটা ফেন্স দেবো, এটাকে আলাদা পরিচর্যা, আলাদা পানি দেওয়ার প্রয়োজন হয়, আলাদাভাবে পরিচর্যার প্রয়োজন হয় ইত্যাদি। এবং অবশ্যই উঁচু, যেখানে উঁচু বা মাঝারি উঁচু জমি যেখানে পানিবদ্ধতা সহ্য করতে পারে না, সেটা উদাহরণ কি বললাম? ফুল ফল শাকসবজি মশলা এই ধরনের। আর কারো কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে রাশিদ এই আইডিতে নাকি? কি প্রশ্ন? স্যার এই রবি মৌসুম কোন কোন মাসে হয়? আচ্ছা, রবি মৌসুম আছে তোমার এই ভাদ্র মাস থেকে শুরু করে এইদিকে ফাল্গুন, মধ্য ফাল্গুন পর্যন্ত চলে আসবে, এটা রবি মৌসুম। ঠিক আছে? ভাদ্র মাস, অর্থাৎ আমরা আমাদের যে 6টা ঋতু আমরা বলি না যে শরৎ হেমন্ত, এই শরতের মাঝামাঝি থেকে শুরু করে একেবারে গ্রীষ্মের স্টার্টিং এর আগ পর্যন্ত এসে রবি মৌসুমটা আমরা ধরি। এখন 3 মৌসুমে যদি আমি বৈশিষ্ট্য খেয়াল করি, ভালো করে খেয়াল করবা, 3 মৌসুমের ক্ষেত্রে কি হয়? একটাতে তাপমাত্রা খুব বেশি, গ্রীষ্মতে আবার বৃষ্টিপাত মাঝারি, রোগ পোকামাকড়ের আক্রমণ থাকে, কালবৈশাখী ঝড়ে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে, না খরিফ বনে। খরিফ ঋতুতে কি হয়? বর্ষার পরিমাণ বেশি, জলবদ্ধতা তৈরি করে, হ্যাঁ, তাপমাত্রাও মাঝামাঝি, খুব উচ্চ তাপমাত্রা না থাকে, তাপমাত্রা কমে, কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, এইভাবে দেখতে হবে। আর রবিতে কি হয়? বৃষ্টিপাতের পরিমাণ কম, তাপমাত্রাও কম, রোগ পোকামাকড়ের আক্রমণও কম। আর অন্যগুলো খরিতে রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি। এইভাবে একটু বৈশিষ্ট্যটা আমাকে খেয়াল করতে হবে। আর কারো কোনো প্রশ্ন? যে কয়জন আছো? জিহান সাহেব, তোমার কোনো প্রশ্ন আছে? জিহান? না স্যার। গুড, তুমি ভালো, তোমার প্রথম থেকে দেখছি আলোচনা স্পষ্ট তো বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর 1-2 মিনিট আছে, তাহলে আমরা কনক্লুশনে চলে যাই। আর এক স্যার চলে এসছে, তাহলে তোমরা আগামী দিনে দ্বিতীয় অধ্যায় কি আছে? কৃষি প্রযুক্তি। এটা কিন্তু ডিটেলস তোমাদেরকে যেতে হবে। কৃষি প্রযুক্তি, হ্যাঁ, কৃষি প্রযুক্তিতে কি আছে? মরিচ সবজি হিসাবে কিভাবে খায়? হ্যাঁ, কোনটা? আবার মরিচ সবজি হিসাবে কিভাবে সবজি হিসাবে, যখন এমন কোন এলাকায় আছে যে শুধুমাত্র মরিচেরই মোনা বা বিভিন্ন ধরনের তৈরি করে, বিভিন্ন ধরনের তরকারি, কারণ আমাদের সব এলাকায় না, তখন ওইটাই আবার
সবজি হিসেবে কাউন্ট হবে, কারণ অন্য কোনো তরকারি ওর সঙ্গে যুক্ত করা হচ্ছে না। মরিচ বা অন্য মশলা দিয়ে এটা তৈরি করা হয়, কোনো কোনো এলাকায় আছে এটা। তো কাঁচা মরিচ বা সবুজ মরিচ, তখন এটা আবার সবজি হিসেবে কাউন্ট হবে। কিন্তু আমি অ্যাডিশনাল যখন অন্য কোনো ভেজিটেবলসের সঙ্গে বা অন্য কোনো রান্নার সঙ্গে, যে মরিচ না হলে মরিচ বা লবণ না হলে রান্নাই হয় না, তেল, তো তখন এটা মশলা হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, পেঁয়াজ রসুনের ক্ষেত্রে একই কথা। ওকে, যাও ওটা আমি তোমার জন্য অত ডিটেলস জানার দরকার নেই, তবে এটা একটা মশলার ভিতরে মশলার ইনক্লুডেড একটি ফসল এই মরিচটা। আর কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? মাহিন হাসান? নো স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া রইল। আর আগামী দিন যে ক্লাস হবে কৃষি প্রযুক্তির ডিটেলস, এই চ্যাপ্টারটা পড়ে আসবে। আমি কিন্তু খুব দ্রুত পড়িয়ে যেতে পারি বা বলতে পারি, সেক্ষেত্রে তোমার অনেক সময় ক্যাপচারের সমস্যা হয়। তো অত দ্রুত আমি যাচ্ছি না, বা আজকে অন্য সময় যে স্পিডে যাই একটু স্পিড কম করে যাচ্ছি, তোমাদেরও যাতে বুঝতে সুবিধা হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সকলের জন্য দোয়া রইল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ।